পথ ধরে আসবেন কিন্তু। জীবন নামক উপন্যাসে কোনো না কোনো পরিচ্ছেদে ভালোবাসা নামক বিশেষণটি ধরা দেয় কোনো না কোনো এক অছিলায়। কখনো সে হাজির হয় বর্ষদের আগে বয়ে আসা এক ঝলক হাওয়ার মতো, কিংবা আসে ক্লান্ত একদিনের শেষ রাতে ঝলমলিয়ে ওঠা পূর্ণিমার চাঁদের মতো। আর এই ভালোবাসা নামক বিশেষণটি মনের মণিকোঠায় বাবুইয়ের বাসার মতো সুন্দর এক আস্তানা গড়ে নেয়। নমস্কার, 143 ক্লাসিক লেনের আজকের আড্ডায় আপনাদের স্বাগত। আপনাদের নতুনভাবে ভালোবাসার ছোঁয়া দিতে আমাদের আজকের নিবেদন লেখিকা চন্দ্রানী দাসের কলমে সাক্ষাৎ। বিশেষ নিবেদন, আমাদের গল্পগুলি শুনে ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প সাক্ষাৎ। নিজের হাত ঘড়িতে দুপুর 1টা বাজে দেখেই তাড়াতাড়ি নিজের ল্যাপটপটা অফ করে বাইরে বেরোয় অর্পণ। আজ আবার রোদ উঠেছে দেখে মুখে কিছুটা বিরক্তিভাব নিয়ে অফিসের সামনের ফুটের পাশের কচুরির দোকানের দিকে এগোয় সে। দাদা, এই 6টা কচুরি আর সাথে একটু ঘুগনি দিও তো। আজ আর আলুরদম খাবো না। আচ্ছা দাদা, একটু বসুন, আমি দিচ্ছি। হ্যাঁ, তাড়া নেই, ধীরে সুস্থে দাও। দোকানের একটা চেয়ারে বসে নিজের মোবাইলটা বের করে একটু সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে করতে সময় কাটাতে লাগে অর্পণ। খানিকক্ষণ পরে কচুরি আর ঘুগনি ওর টেবিলে দিয়ে যায় দোকানেরই এক ছেলে। খাওয়া শেষে টাকাটা দিতে যাওয়ার সময় অর্পণ দেখে একটা মেয়ের সাথে দোকানের মালিকের টাকা খুচরো করা নিয়ে কথা কাটাকাটি হচ্ছে। এখনই খুচরো করে নিয়ে আসুন, আমি জানি না কিছু। আর তাছাড়া অর্পণ যেহেতু পুরনো কাস্টমার, তাই অর্পণকে দেখা মাত্রই দোকানের মালিক বলে ওঠে, আরে দাদা দেখুন না, এই দিদি 30 টাকার কচুরি কিনেছেন আর 500 টাকার নোট দিচ্ছেন খুচরো করাতে। আমার কাছে এত খুচরো থাকে বলুন তো? আর যদি ওনাকেই সব খুচরো দিয়ে দেবো, তাহলে বাকিদের আর কি দেবো বলুন তো? দোকানদারকে ওভাবে বলতে দেখে সেই মেয়েটি বলে ওঠে, দেখুন কাকু, আমি তো ইচ্ছা করে দিচ্ছি না। আমি এইমাত্র ব্যাংক থেকে টাকা তুলেছি, আমার কাছে সব 500 নোট। খুচরো থাকলে আমি আপনাকে খুচরোই দিতাম। দিয়ে দিন না কাকু, আমার একটু তাড়া আছে। আর না হলে আমি কালকে এসে দিয়ে যাব আপনাকে। না না, আপনাকে আমি চিনি না, জানি না। আর তাছাড়া কাল না এসে দিলে আমার আবার 30 টাকা লস হয়ে যাবে। এক্ষুনি খুচরো করে নিয়ে আসুন, আমি জানি না কিছু। ওদের কথা কাটাকাটি দেখে এবার অর্পণ মুখ খোলে, দাদা, আপনি 30 টাকার জন্য এরকম করছেন কেন? আর উনি তো বলেছেন কাল এসে দিয়ে যাবেন, তাহলে প্রবলেমটা কোথায়? দেখুন দাদা, আপনি আমার রেগুলার কাস্টমার, তাই আপনি এটা বললে আমি মেনে নিতাম। কিন্তু ওনাকে তো আমি চিনি না, কিভাবে অন্যদিন টাকাটা নিয়ে বলুন তো? আচ্ছা বেশ, আমার 40 হয়েছে আর সাথে ওনার 30, মোট 70 টাকা আমি দিচ্ছি। এই নি। আর প্রবলেম নিয়ে আশা করি। এই না না, এই কি, আপনি কেন আমার টাকা দিচ্ছেন? আমি ওদিকের কোনো দোকান দিয়ে খুচরো করে আনার চেষ্টা করছি, আপনাকে দিতে হবে না। আরে না না, কোনো প্রবলেম নেই। আপনার তো তাড়া আছে বললেন, আপনি না হয় আমায় পরে অন্যদিন দিয়ে দেবেন। তেমন হলে আমি তো এই সময় রোজই এখানে খেতে আসি। আর ওই যে বিল্ডিংটা, ওটাই আমার অফিস। কিন্তু এইভাবে আপনি... কোনো অসুবিধা নেই বললাম তো। আচ্ছা 1 মিনিট। বলে মেয়েটি ব্যাগ থেকে একটা খাতা আর কাগজ বের করে তাতে কিছু একটা তাড়াতাড়ি লিখে সেটা অর্পণের দিকে এগিয়ে দেয়। এই যে আমার নাম্বার, আপনি পারলে আমাকে একটা মেসেজ করে রাখবেন। আমার নাম অনামিকা। এমা, নাম্বার দিচ্ছেন কেন আবার? আমি তো এখানেই আসি রোজ। না না, তাও আপনি আমাকে চিনেন না, তাও হেল্প করলেন। আমারও তো উচিত এটুকু করার। আমি যদি কাল আসতে না পারি, তাই নাম্বারটা দিলাম। আচ্ছা বেশ, নমস্কার, আমি অর্পণ। থ্যাংক ইউ আপনাকে, আমি আসি। হ্যাঁ আসুন। কাগজটা খুলে দেখে একটা ফোন নাম্বার, আর পাশে
টানা টানা সুন্দর হাতের লেখায় অনামিকা লেখা। নামটা দেখে একটু হেসে অর্পণ কাগজটা পকেটে রেখে আবার অফিসে ঢুকে যায়। সারাদিন অফিসের ব্যস্ততায় দুপুরে সেই নম্বরে মেসেজ করার কথাও অর্পণ বেমালুম ভুলে যায়। তাই রাতে বাড়ি ফিরেও আর নম্বরে মেসেজ করার কথা মনে থাকে না অর্পণের। এদিকে অর্পণের মা ওর অফিসের শার্টটা নিয়ে যায় ধোয়ার জন্য, আর অর্পণেরও মনে থাকে না ওই জামার পকেটেই অনামিকার নম্বরটা ছিল। সেও জামাটা ওর মাকে দিয়ে দেয়। পরদিন সকালে, এই বাবু, এই ওটেক্স তো দেখ না, এটা কিসের কাগজ? তোর জামার পকেটে ছিল, আমি তো না দেখে জলে ডুবিয়ে দিয়েছিলাম। এখন দেখি একটা কাগজ, কি যে লেখা চাই বোঝাও যাচ্ছে না। ঘুমের ঘোরে কাগজের কথাটা শুনে লাফিয়ে ওঠে অর্পণ। কই দেখি। অর্পণ দেখে অনামিকার দেওয়া সেই কাগজটা, আর জল লেগে সেটায় লেখা নম্বরটাও প্রায় ঘেঁটে গেছে। একটা নম্বরও বোঝা যাচ্ছে না। যা, কি রে বাবু, ওটা কি দরকারি কাগজ ছিল? কোনো একটু পকেট চেক করে দিতে পারিস না? না তেমন কিছু না, যাও তুমি। সেদিন অর্পণ আগের দিনের মতোই কচুরির দোকানে যায়। দোকানে যেতেই দোকানের মালিক অর্পণকে দেখে বলে, দাদা, এই যে আপনার 30 টাকা, সকালের দিকে ওই মেয়েটি এসে দিয়ে গেছে। আচ্ছা, উনি সকালে এসেছিলেন, কিন্তু ওনার তো এই সময় আসার কথা ছিল। আর কি দেখা হবে না? কিছুটা আনমনি বলে ওঠে অর্পণ। কিছু বলছেন কি দাদা? কই, না না না, কিছু বলিনি। দিন টাকাটা। আর উনি কি কিছু বলেছেন? হ্যাঁ, ওই দিদি আপনাকে বলতে বললেন যে উনি এখন এদিকে আসবেন না, কিছু কাজে ব্যস্ত আছে তাই। মনটা একটু খারাপ হয়ে যায় অর্পণের। এদিকে ফোন নাম্বারটাও নেই যে অনামিকার সাথে যোগাযোগ করবে। অনামিকার সাথে দেখা না হওয়ায় অর্পণের যে কেন এতটা মন খারাপ লাগছে সেটা সে নিজেও বুঝতে পারছে না। টাকাটা নিয়ে অফিসে ফিরে যায় অর্পণ। আজ আর কচুরিও খায়নি সে। সন্ধেতে বাড়ি ফিরে মনমরা হয়ে ঘরে বসেছিল অর্পণ। হঠাৎ ওর বোন আসে। দাদা শোন না, বল। বলছি পরশু একটু অফিসটা ছুটি নিবি প্লিজ? কেন? পরশু আমার এক বান্ধবীর দাদার বিয়ে আছে, আমাকে নিমন্ত্রণ করেছে। তুই কি একটু দিয়ে আসবি আমাকে? কোথায়? বারাসাতের দিকে। অত দূর একা থাকবি? কই, তোর কোনো বান্ধবী যে বারাসাতে থাকে এটা তো জানতাম না। উফ, তুই কি আমার সব বন্ধুকে চিনিস নাকি? আজব। নাম কি তোর বন্ধুর? অনামিকা। অনামিকা? অনামিকা নামটা শুনেই রীতিমতো চমকে ওঠে অর্পণ। কি 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 বললি নামটা? আবার বল। অনামিকা রে। কেন এরকম করছিস কেন? না কিছু না, ঠিক আছে দিয়ে আসবো। কিছুক্ষণ পর অর্পণ ওর বোনের কাছে গিয়ে বলে, এই বোন, তোর কোন বান্ধবীর বাড়িতে তুই থাকবি সেটা তো আমারও জানা দরকার নাকি? আমায় তোর বান্ধবীর বাড়ির ঠিকানা, ফোন নাম্বার সব দে। কেন? আমার বন্ধুর নাম্বার তুই কি করবি রে? চোখ ছোট ছোট করে অর্পণের দিকে তাকায় ওর বোন অপর্ণা। বারে, দাদা হিসেবে তোর খেয়াল রাখাটা দায়িত্ব আমার। তুই এত না বক বক করে যেটা চাইলাম সেটা দে। উফ, দাঁড়া। আর তোর বান্ধবীর ছবিটা দেখা তো। এই 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 কেসটা কি রে? সামহাও তুই কি লাইন মারার প্ল্যান করছিস আমার বন্ধুকে? খুব পেকেছিস তুই, দাঁড়া মাকে বলছি। এই না, মাকে এসব বলবি কেন? তাহলে ফটোটা দেখা। এই যে দেখ, দেখে উদ্ধার কর। হ্যাঁ হ্যাঁ, তো সেই কাজল কালো চোখের অনামিকাই। সেদিন এক ঝলক দেখলেও ওর ওই মিষ্টি মুখটা অর্পণের মনে রয়ে গেছে। ছবিটা দেখে একটা যেন শান্তি অনুভব করে অর্পণ। উফ, যাক, থ্যাংক ইউ ভগবান। ওর নাম্বারটা সেদিন হারিয়ে ফেলেছিলাম ঠিকই, কিন্তু এভাবে আবার যে ওনাকে খুঁজে পাবো এটা ভাবিনি। কি রে, আনমনে হয় কি ভাবছিস? এই শোন, পরশু গিয়েই না হয় ওর সাথে আলাপটা করে নিস। এখন বের হতো দেখি আমার ঘর থেকে। উফ, যাচ্ছি।
এই যে হয়েছে আমার, সেদিন নম্বরটা হারিয়ে ফেলার পর দিয়ে কেমন অস্থির লাগছিল। যাক, পরশু গিয়ে ওনাকে একটু চমকে দেব। ইরে, আর কতক্ষণ লাগবে তোর বন্ধুর বাড়ি যেতে? আরে চলেই এসেছি। অনামিকা তো বললো ও আসছে নিতে, আমাদের বললো বাস স্ট্যান্ডে নেমে অপেক্ষা করতে। কখন যে আসবে? ওই তো আসছে। আরে চলে এসেছে স্বপর্ণা। এই সরি রে, একটু না লেট হয়ে গেল, আসলে বাড়িতে এত কাজ না কি বলবো। আরে ঠিক আছে, চল আমার দাদার সাথে আলাপ করাই, ওই দিকে দাঁড়িয়ে। এই যে আমার একমাত্র দাদা অর্পণ। আরে আপনি? নানি, সেদিন আপনার নাম্বারটা জলে ভিজে গিয়ে মুছে গেছিল, তাই সেদিন কল করতে পারিনি। আর সেদিন তো আমি সকালেই দোকানে টাকাটা দিয়ে এসেছিলাম, আসলে দাদার বিয়ের জন্য একটু তাড়া ছিল তো আমার, তাই। ওয়েট ওয়েট, তোরা দুজনে দুজনকে চিনিস আর আমি জানি না? এই তুই থাম, তোকে পরে বলছি সব। আপনার সাথে এভাবে দেখা হবে আমি সত্যিই ভাবিনি। আমি তো ভেবেছিলাম আপনি মেসেজ করবেন, কিন্তু করেননি তারপর আর। আমিও ভাবিনি দেখা হবে, আসলে ভগবান চেয়েছিল আমাদের দেখাটা হোক, তাই এভাবেই হলো। কি জানি, হয়তো তাই। চলুন যাওয়া যায়। আসলে কখন কার সাথে কিভাবে দেখা হয়ে যাবে কেউই বলতে পারে না। কার সাথে কার ভাগ্য লেখা সেটা উপরওয়ালাই একমাত্র জানে। হয়তো অর্পণ আর অনামিকার গল্পটা এভাবেই উপরওয়ালাই শুরু করলেন। আমার আধার দিনলিপি জুড়ে জেলে দাও তুমি আলো, আরো ভালো আরো ভালোবেসে তুমি উঠোন সাজিয়ে দাও। তোমার আদর আলো গোছে করে মায়া ভরা চোখে ঢালো, আরো আলো আরো আলো রঙে তুমি এ মাটি রাগিয়ে দাও। আমি চেনা গলি, চেনা রাজপথ, চেনা আলো দিয়ে মোরা নগরীর থেকে এসেছি। তোমার অচেনা দালানে যত পাখি আছে বলেছে আমাকে যা বলার আছে, চুপ করে আমি সেই সব কথা শুনেছি, আমি শুনেছি, আমি শুনেছি। নিয়েছি সে কথা হৃদয়ে জমিয়ে, ভাঙনের সুর দিয়েছি থামিয়ে, আধা সরিয়ে তোমাকে আমি চিনেছি। তোমাকে ভালো লেগেছে তাই তোমার উঠোন সাজিয়ে দিলাম, মন ভালো করা আলোয় তোমাকে মনে ধরেছে। দেখো কেটে যাবে, ঠিক কেটে যাবে বেশ দুজনে মন্দ ভালো। এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন লেখিকা চন্দ্রানী দাসের কলমে সাক্ষাৎ। এই গল্পটি দিয়ে আমাদের সাহায্য করেছে ভদ্রবেশী নামক এক ফেসবুক পেজ, তাই ওনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পের সূত্রধর আমি শৈবসীতা, কথকের ভূমিকায় শুভ্রজ্যোতি, অর্পণের ভূমিকায় শ্রীকান্ত, অনামিকার ভূমিকায় বিদিশা, অপর্ণার ভূমিকায় দীপান্বিতা, অর্পণের মায়ের ভূমিকায় কৃষ্ণকলি, চায়ের দোকানের ভূমিকায় অগ্রজ, সঙ্গীত পরিবেশনায় অর্চিতা ও শুভম, পোস্টার ডিজাইনিং, সাউন্ড এডিটিং এবং মিক্সিংয়ে 143 ক্লাসিক লেন এবং সমস্ত পর্বটি পরিচালনা করেছে 143 ক্লাসিক লেন।
গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। 143 ক্লাসিক লিনের আজকের গল্প তো শুনলেন। এরপর এরকম আরও গল্প শুনতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন। আর হ্যাঁ, গল্পটা শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কিন্তু। তাহলে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। ধন্যবাদ।